চার্ট রেডি করছো তোমরা? ম্যাম চার্ট কয়টা করব? চারটা, টোটাল চারটা করো। ক্যাশ অ্যাকাউন্ট একটু বড় করে করবা, আর বাকি তিনটা স্ট্যান্ডার্ড ফরম্যাট। নাকি পেজের না, উপরে দিলেই হবে? পেজের উপরে প্রথমে যেটা থাকবে সেটার উপরে দিলে হবে। আর এখানে ডেবিট এবং ক্রেডিট অবশ্যই লিখবা। সাউন্ড ক্লিয়ার আছে তোমাদের? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, সবাই রেডি? সবাই রেডি? দেখো, লেজার লেজার আমরা আসলে দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে অ্যাকাউন্ট ওয়াইজ আর একটা হচ্ছে ট্রানজ্যাকশন ওয়াইজ। আমরা প্রথমে করেছিলাম কি ট্রানজ্যাকশন ওয়াইজ, মানে একটা ট্রানজ্যাকশন নিয়ে ওই ট্রানজ্যাকশনে ডেবিট অ্যাকাউন্ট এবং ক্রেডিট অ্যাকাউন্ট দুইটা একসাথে পোস্টিং দেওয়া, এটাকে বলা হয় ট্রানজ্যাকশন ওয়াইজ। এতদিন আমরা যেটা প্র্যাকটিস করেছিলাম। তো আজকে আমরা অন্য উপায়ে করব, সেটা হচ্ছে অ্যাকাউন্ট ওয়াইজ। অ্যাকাউন্ট ওয়াইজ হচ্ছে, মনে করো আমি ক্যাশ অ্যাকাউন্ট করব। তো ক্যাশ অ্যাকাউন্ট করার জন্য আমি জার্নালে ক্যাশ রিলেটেড ট্রানজ্যাকশনগুলো খুঁজে খুঁজে পোস্টিং দিয়ে দিব। বুঝতে পেরেছ? বুঝো নাই? এই যে আরেকবার বল। অ্যাকাউন্ট হচ্ছে, ধরো আমার একটা জার্নাল রেডি করা, তো ক্যাশ অ্যাকাউন্ট যদি তৈরি করতে চাই তাহলে আমি কি করব, জার্নালে যাব, জার্নালে গিয়ে যেসব ট্রানজ্যাকশনে ক্যাশ আছে শুধুমাত্র ওই ট্রানজ্যাকশন থেকে ক্যাশ অ্যাকাউন্ট পোস্টিং দিব। আমি তোমাদেরকে বুঝাই দিই এখানে। এই যে আমাদের ক্যাশ অ্যাকাউন্টটা দেখো, এখানে 4, 7, তারপরে হচ্ছে 1, 3, 5, 8, 9, 6 আসে নাই এবং 2 আসে নাই। তোমরা একটু জার্নাল দেখো, তোমাদের খাতায় জার্নাল যেটা করা আছে রাফ আকারে, ওখানে দেখো 2 নাম্বার এবং 6 নাম্বারে কোনো ক্যাশ অ্যাকাউন্ট ছিল না। জি ম্যাম। হ্যাঁ, তো এটা হচ্ছে শর্টকাট টেকনিক, তবে এই টেকনিকে বাদ পড়ার একটা রিস্ক থাকে। ট্রানজ্যাকশন ওয়াইজ করলে তোমার সবগুলো ট্রানজ্যাকশন এট এ টাইম পোস্টিং হয়ে যায়, তাহলে এক্ষেত্রে বাদ পড়ার কোনো রিস্ক থাকে না। কিন্তু অ্যাকাউন্ট ওয়াইজ করতে গেলে আসলে বাদ পড়ার একটু রিস্ক থাকে। তবে আজকে আমি টাইম কনস্ট্যান্টের জন্য তোমাদেরকে অ্যাকাউন্ট ওয়াইজ দেখাবো। এই যে দেখো, প্রথমে আমার ট্রায়াল ব্যালেন্সে ক্যাশের ব্যালেন্স কত ছিল? 8,000। ডেবিট ব্যালেন্স না, ক্যাশ কি? ডেবিট ব্যালেন্স। ডেবিট ব্যালেন্স। হ্যাঁ, তাহলে আমি প্রথমে ক্যাশ অ্যাকাউন্টে আসি। দেখো, ক্যাশ অ্যাকাউন্টে কি করলাম, তারিখ লিখলাম, আগে তারিখটা আগের মতোই থাকবে। ব্যালেন্স বিডি, এই যে আমাদের এটা হচ্ছে ডেবিট সাইড। এখানে আমার ক্যাশ হচ্ছে কি, ক্যাশের এটা হচ্ছে ডেবিট সাইড, আর এই পাশে ক্রেডিট। তোমরা ডেবিট ক্রেডিট লিখছো খাতার উপরে? Yes, ma'am. হ্যাঁ, তাহলে ক্যাশের যেহেতু ডেবিট ব্যালেন্স, আমি ডেবিট সাইডে গিয়ে পার্টিকুলার কলামে লিখবো ব্যালেন্স বিডি, টাকার কলামে লিখবো 8,000। ক্লিয়ার? Yes, ma'am. এরপরে আমরা অ্যাকাউন্ট ওয়াইজ করতেছি, এটা মাথায় রাখবা। 1 নম্বরে দেখো, 1 নম্বরে জার্নাল কি ছিল?
অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট 1000, ঠিক কি না? Yes, ma'am. 1 নাম্বার জার্নাল দেখো সবাই, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। তো টি ফরম্যাটের জন্য আমাদের একটা লাইন মনে রাখতে হবে, সেটা হচ্ছে ডেবিট অ্যাকাউন্টের ডেবিট পাশে ক্রেডিট অ্যাকাউন্টের নাম। লিখো সবাই, ডেবিট অ্যাকাউন্টের ডেবিট পাশে ক্রেডিট অ্যাকাউন্টের নাম। ম্যাম ওই লেজারের মতোই। স্টেটমেন্ট Please আর একবার বলেন। ফরম্যাটে তো আচ্ছা, লিখো ডেবিট অ্যাকাউন্টের ডেবিট পাশে ক্রেডিট অ্যাকাউন্টের নাম। এরপরে লিখো ক্রেডিট অ্যাকাউন্টের ক্রেডিট পাশে ক্রেডিট অ্যাকাউন্টের ক্রেডিট পাশে ডেবিট অ্যাকাউন্টের নাম। ম্যাম ওই নরমাল লেজারের মতোই, যে আমরা ম্যাম Normal যেটা মতোই। তার মানে ম্যাম যেটা আমরা লেজার যেটা করেছি এর আগেরটা ম্যাম, যেখানে আমাদের ডেবিট ছিল ম্যাম, ওই যখন ডেবিট আমরা পোস্টিং করছিলাম তখন ম্যাম ওই ক্রেডিটে যেটা হয়েছে ওইটার নামটা আমরা লিখতাম। না, আগের স্টেটমেন্ট ফরম্যাটে একটা বেসিক ডিফারেন্স হচ্ছে পার্টিকুলার কলাম ছিল একটা, দেখো, ইয়েস ম্যাম। কিন্তু এখানে পার্টিকুলার কলামটা দুইটা হচ্ছে, এই জন্য আমার ডেবিট পাশ আর ক্রেডিট পাশের কথা আসতেছে, বুঝতে পারছো? তবে সবসময় অপোজিট অ্যাকাউন্টের নামই আসবে। এখন জার্নালে যদি আমার অ্যাকাউন্টটা, আমি যে অ্যাকাউন্টের লেজার করব, ধরো ক্যাশ অ্যাকাউন্ট করছি, আমি লেজার, ক্যাশের লেজার অ্যাকাউন্ট করছি, জার্নালে যদি আমার ক্যাশ ডেবিট হয় তাহলে আমি এখানে ডেবিট পাশে যাব, আর জার্নালে যদি ক্যাশ ক্রেডিট হয় তাহলে আমি ক্রেডিট পাশে আসব, আর পার্টিকুলার কলামে সব সময় অপোজিট অ্যাকাউন্টের নাম আসবে। এটাই হচ্ছে বেসিক থিম, বুঝতে পেরেছো? হুম, তাহলে দেখো 1 নম্বরে কি হচ্ছিল, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। তাহলে আমি ক্যাশ যেহেতু ক্রেডিট জার্নালে, লেজারের ক্রেডিট সাইডে আসো, অপোজিট অ্যাকাউন্টের নাম অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, টাকা 1000। ক্লিয়ার? হ্যাঁ, এরপরে 2 নম্বরে নাই, 3 নম্বরে হচ্ছে মিসেলেনিয়াস এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। জার্নাল দেখো। হ্যাঁ, তাহলে আবার ক্যাশ যেহেতু ক্রেডিট জার্নালে, আমি লেজারের ক্রেডিট পাশে আসবো কি, পার্টিকুলার কলামে মিসেলেনিয়াস এক্সপেন্স, টাকা হচ্ছে 2000। হ্যাঁ বলো। না না, এটা হয়তো ওরা শর্টকাট করছে, এই মুহূর্তে তো আমার সামনে বই নাই, কারণ বইয়ে অনেক সময় কিছু শর্টকাট টেকনিক থাকে, আমরা এই ফরম্যাটটা ইউজ করব, ঠিক আছে? হুম। আচ্ছা দেখো 3 নম্বরে, তাহলে আমরা ক্যাশ যেহেতু ক্রেডিট পেয়েছি ট্রানজ্যাকশন জার্নালে, লেজার অ্যাকাউন্টে কি করব, ক্যাশের ক্রেডিট সাইডে লিখব অপোজিট অ্যাকাউন্ট কি ছিল, ক্যাশের অপোজিট মিসেলেনিয়াস এক্সপেন্স, টাকা 2000। 4 নাম্বার কি ছিল দেখো, তোমরা লিখো, এগুলো লিখো। অ্যাকাউন্ট রিসিভেবল, ক্যাশ, ক্যাশ ডেবিট, ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল, ক্রেডিট। তাহলে এখন আসো, ওই যে ক্যাশ যেহেতু ডেবিট, আমরা ডেবিট সাইডে আসবো, ডেবিট সাইডে অপোজিট অ্যাকাউন্টের নাম অ্যাকাউন্ট রিসিভেবল লিখলাম, তাহলে অ্যামাউন্ট আগের মতোই চলে আসবে, ডেবিট সাইডে 14000। নাম্বার 5 ছিল অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, ওকে? তাহলে ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে আসো, অ্যাকাউন্টস পেয়েবল 15000, এতটুকু শেষ করো। পাঁচ নাম্বার পর্যন্ত শেষ?
জি ম্যাম। আচ্ছা, 6 নম্বরে কোনো ক্যাশ অ্যাকাউন্ট নাই। দেখো জার্নাল, দেখো জার্নালটা সবসময় সামনে রাখবা। নাম্বার 7 জার্নাল কি ছিল? নাম্বার 7 ছিল ম্যাম ক্যাশ। ম্যাম ক্যাশ আর অন অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে ম্যাম ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। অন অ্যাকাউন্ট না, এটা হবে অ্যাকাউন্ট রিসিভেবল। ইয়েস ম্যাম, আর অ্যাকাউন্ট রিসিভেবল। দেখো ক্যাশ ডেবিট 6000, ঠিক কি না? ক্যাশের অপোজিট কি? সার্ভিস রেভিনিউ। তাহলে ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট সাইডে আসো, সার্ভিস রেভিনিউ টাকা 6000। আট নাম্বার ট্রানজাকশন কি? ম্যাম 8 নম্বরে ছিল ম্যাম ওয়েজেস পেইড ছিল ম্যাম, ওয়েজেস পেইড। এক্সপেন্স আর ক্যাশ। ইয়েস ম্যাম। দেখি রোল নাম্বার 85 বলো। জি ম্যাম। রোল নাম্বার 85 বলো। 8 নাম্বারের জার্নাল এন্ট্রি কি ছিল? 8 নম্বর হচ্ছে ওয়াজেস এক্সপেন্স আর হচ্ছে ক্যাশ। ওয়াজেস এক্সপেন্স ছিল ডেবিট আর ক্যাশ ছিল ক্রেডিট। আচ্ছা, আমি এখন কি করতে পারি তাহলে? ওয়াজেস এক্সপেন্স ম্যাম হচ্ছে ডেবিট। আমরা এখন ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে ওয়েজেস এক্সপেন্স লিখবো নাম্বার 8 দিয়ে। দেখো স্ক্রিনে দেখো। ম্যাম আমরা যে 7 নম্বরের নিলাম, 7 নম্বরে তো কম্পাউন্ড এন্ট্রি ছিল, সেক্ষেত্রে একটা ছিল ক্যাশ আর একটা অ্যাকাউন্ট রিসিভেবল। ম্যাম আমরা শুধু ক্যাশ যেটা ওইটাই তো নিলাম, অ্যাকাউন্ট অবশ্যই, কারণ লেজারে আমি ক্যাশ অ্যাকাউন্ট করার সময় ক্যাশ রিলেটেড ট্রানজাকশন নিব, বাকিগুলো তো নিব না। জি ম্যাম। আচ্ছা। আচ্ছা, ওয়েজেস এক্সপেন্স 3000। আচ্ছা, 9 নাম্বার রোল নাম্বার 65 বলো। রোল নাম্বার 65। ম্যাম 9 নাম্বার জার্নালের সরি 9 নাম্বার ট্রানজাকশনের জার্নাল এন্ট্রি কি ছিল? স্ক্রিন দেখা যাচ্ছে না আমার। স্ক্রিন শেয়ার হচ্ছে না? জি না ম্যাম, আমার কালো হয়ে আছে এখন। এই বাকিদের কি অবস্থা? দেখা যায় ম্যাম। দেখা যাচ্ছে। আমার কালো হয়ে আছে ম্যাম। এই কার কার সমস্যা হচ্ছে স্ক্রিন শেয়ারিং এ? ম্যাম আমার এখানেও দেখা যাচ্ছে না, পজ হয়ে গেছে। না, আমি তো পজ করি নাই। বাকিদের কি অবস্থা? তাহলে তোমার নেট সমস্যা মনে হয়। আমাদের দেখা যায় না। দেখা যায়। এই যে দেখো, শব্দ হচ্ছে, মিউট করে দাও তোমরা। নাম্বার 9 ড্রয়িংস ডেবিট ক্যাশ ক্রেডিট। তাহলে আমি কি করব? ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে কি লিখবো বলো, তোমরাই বলো। ম্যাম ড্রয়িংস লিখবো। ড্রয়িংস লিখবো ক্যাশ। দেখো আমাদের সব প্রথমে খেয়াল করতে হবে যে অ্যাকাউন্টের লেজার করছি, যেমন ধরো আমরা এখানে ক্যাশের লেজার করছি, ক্যাশ জার্নালে ডেবিট হচ্ছে নাকি ক্রেডিট হচ্ছে, প্রথমে এই জিনিসটা আমাদের আইডেন্টিফাই করতে হবে, দেন ফার্দার প্রসেসিং করব। তাহলে এখানে ক্যাশ যদি ডেবিট হয় আমি ডেবিট সাইডে কাজ করব, জার্নালে যদি ক্যাশ ক্রেডিট হয় তাহলে আমি ক্রেডিট সাইডে কাজ করব। তাহলে আমাদের লাস্ট ট্রানজাকশনে দেখো জার্নালে ক্যাশ ক্রেডিট, তাহলে আমি ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে ড্রয়িং লিখব, অ্যামাউন্ট 3000। এখন ডিফারেন্সটা আমি তোমাদেরকে বলি, আমরা যখন স্টেটমেন্ট ফরম্যাটে করেছিলাম তখন কিন্তু প্রত্যেকবার পোস্টিং এর সাথে সাথে কি ছিল, আমরা একটা ব্যালেন্স পেয়েছিলাম। আমরা যাই স্টেটমেন্ট ফরম্যাটে যাই, দেখো এখানে প্রত্যেকটা পোস্টিং এর সাথে আমরা ব্যালেন্স কলমটা ফিল আপ করছি, ঠিক কি না? তাহলে প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু এই কাজটা করা হয় না।
এখন দেখো, যেহেতু আমাদের ব্যালেন্সিং হয়নি, ব্যালেন্সিং না হওয়ার কারণে আমরা কি করব? এখন ব্যালেন্স বের করব। আমার লেজার অ্যাকাউন্টের মূল উদ্দেশ্য হচ্ছে কি, ব্যালেন্স কত এট দ্য এন্ড অফ অ্যাকাউন্টিং পিরিয়ড, আমার অ্যাকাউন্টের একটা নির্দিষ্ট অ্যাকাউন্টের ব্যালেন্স কত এটা জানা। এটাই হচ্ছে আমার ক্যাশ অ্যাকাউন্টের, সরি, লেজার অ্যাকাউন্টের মূল উদ্দেশ্য। তাহলে এখন দেখো, ক্যাশ কোন ধরনের অ্যাকাউন্ট? ম্যাম ক্যাশ ম্যাম ক্রেডিট অ্যাকাউন্ট। অ্যাসেট না? অ্যাসেট। অ্যাসেট। তাহলে দেখো, ক্যাশ যেহেতু অ্যাসেট অ্যাকাউন্ট, মনে রাখবা অ্যাসেট অ্যাকাউন্টে সবসময় ডেবিট ব্যালেন্স হয়। তোমরা নোট করো, অ্যাসেট অ্যাকাউন্টে সবসময় ডেবিট ব্যালেন্স হয়। তাহলে ক্যাশ যেহেতু অ্যাসেট, যে অ্যাকাউন্টগুলোতে ডেবিট ব্যালেন্স হয় ওই অ্যাকাউন্টগুলোতে আমরা প্রথমে ডেবিট সাইড যোগ করব। তাহলে প্রথমে ডেবিট সাইড যোগ করলাম, যোগ করে এখানে পাচ্ছি কত? টোটাল 28,000। দেখো, এখন টোটাল ডেবিট যোগ করার পরে ক্রেডিটের সাথে ডিফারেন্স কত সেটা বের করব। ক্রেডিটের এখানে ক্রেডিট সাইডের সাথে ডিফারেন্স হচ্ছে 4,000। দেখো, আমরা জানুয়ারি মাসের হিসাব করছি। জানুয়ারি মাস কয় দিনে? 31 দিনে। হ্যাঁ, 31-এ। এখন আমরা জানুয়ারি মাসের শেষ তারিখে গিয়ে, নিয়ম হচ্ছে আমি যে অ্যাকাউন্টিং পিরিয়ডে কাজ করছি ওই অ্যাকাউন্টিং পিরিয়ডের লাস্ট ডেটে গিয়ে ব্যালেন্সিং করব। তাহলে লাস্ট ডেট হচ্ছে 31/1/2010, এই তারিখে গিয়ে আমি ব্যালেন্সিং করব এবং ব্যালেন্সটাকে, ডিফারেন্সটাকে লিখবো ব্যালেন্স সিডি। দেখো, 28,000 এর সাথে আমি ডিফারেন্স, ডেবিট এবং ক্রেডিটের পার্থক্যটাকে বের করে লিখলাম কি ব্যালেন্স সিডি, মানে হচ্ছে ব্যালেন্স ক্যারিড ডাউন। এই যে জানুয়ারি মাসের এই ক্যাশ ব্যালেন্স 4,000, এই 4,000-কে আমি ফেব্রুয়ারি মাসে আবার ট্রান্সফার করব। ফেব্রুয়ারি মাসের ব্যালেন্সকে মার্চে ট্রান্সফার করব, এভাবেই চলতে থাকবে। এখন দেখো কি লিখে ট্রান্সফার করব। এই যে ক্রেডিট সাইডে আমি লিখলাম কি ব্যালেন্স সিডি 4,000। এই 4,000 ব্যালেন্স সিডি ফেব্রুয়ারি মাসে গিয়ে হয়ে যাবে কি ব্যালেন্স বিডি 4,000। বুঝতে পেরেছো? ম্যাম একটা নোট করতে বলেছিলেন, নোটটা দেখতে পাই না, একটু বললে ভালো হতো। নোট কোনটার কথা বললাম? ডেবিট অ্যাকাউন্টের ডেবিট পাশে ক্রেডিট অ্যাকাউন্টের নাম এটা। ম্যাডাম মেবি অ্যাসেট অ্যাকাউন্টে সব সময় ডেবিট ব্যালেন্স হয়, এটার কথা বলতেছে। এটা আমি আরেকটু পরে বলতেছি তোমাদেরকে, আরেকটু ইলাবোরেট বলবো। তবে তোমরা দেখলেও বুঝবা যে কোন অ্যাকাউন্টে, সরি, কোন সাইডে ডেবিট সাইড বড় হচ্ছে নাকি ক্রেডিট সাইড বড় হচ্ছে। যে সাইডের অ্যামাউন্ট বেশি সেটা আগে যোগ করব। এটা যোগ করে আমি অপর সাইডের সাথে কম্পেয়ার করে ব্যালেন্স সিডি নির্ণয় করব। মনে করো এখানে আমার যদি ক্রেডিট সাইড বড় হতো তাহলে ব্যালেন্স সিডি আসতো ডেবিট সাইডে, এবং এই ব্যালেন্স সিডি যেটা ডেবিট সাইডে আসতো সেটা এখানে এসে আবার ব্যালেন্স বিডি হতো। তবে একটা জিনিস, ক্যাশ অ্যাকাউন্টে কখনোই ক্রেডিট ব্যালেন্স হবে না। ম্যাম তাহলে কিভাবে হবে? হ্যাঁ, যদি ম্যাম তাহলে যদি ক্রেডিট যদি বেশি বড় হয়ে যায় ক্রেডিট, তার মানে তোমার সলিউশনে ভুল আছে। ভুলটা তোমার, ক্যাশে কখনোই ক্রেডিট বেশি হবে না। একটা হতে পারে তোমার ভুল, তোমার যদি ভুল না থাকে তাহলে প্রশ্নে ভুল থাকতে পারে। তার মানে ক্যাশ অ্যাকাউন্টে তার মানে ক্রেডিট ব্যালেন্স হওয়া ইম্পসিবল। ইম্পসিবল কেন আমি বলি, তোমার 10,000 টাকা আছে, তুমি সর্বোচ্চ কত টাকা খরচ করতে পারবা? 10,000। 10,000। তুমি কি 12,000 খরচ করতে পারবা? না না, পারবা না। এই জন্যই ক্যাশে কখনো ক্রেডিট ব্যালেন্স হয় না। ক্রেডিট মানে হচ্ছে তুমি খরচ করতেছো, আর ডেবিট মানে তুমি ইনকাম করছো। তুমি যতটুকু ইনকাম সর্বোচ্চ ততটুকু খরচ করতে পারবা, এর বেশি কিন্তু করতে পারবা না। এখানে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। এরপরের অ্যাকাউন্টটা আমরা একটু দেখি, ক্যাপিটাল অ্যাকাউন্ট। এই যে দেখো, ক্যাপিটাল ক্রেডিট ব্যালেন্স 41,000।
তাহলে আমি দেখো 1/1/2010 ব্যালেন্স বিডি ক্যাপিটাল যেহেতু ক্রেডিট ব্যালেন্স আমি দেখো ক্রেডিট সাইডে লিখলাম ব্যালেন্স বিডি টাকা 41,000 ঠিক আছে এখানে একটা 41,000 আননেসেসারি হয়েছে খেয়াল রাখুন এখন দেখো ক্যাপিটাল রিলেটেড কোনো ট্রানজাকশন আছে কিনা জার্নালে দেখো ম্যাম ক্যাপিটাল রিলেটেড কোনো জার্নাল না মিস ট্রায়াল ব্যালেন্সের ফিগার তো আমরা দিয়ে দিলাম লেজারে এই যে ব্যালেন্স বিডি লিখলাম ট্রানজাকশনে নাই ট্রানজাকশন নাই তাহলে এক্ষেত্রে আমার আর কোনো পোস্টিং হবে না আমি ব্যালেন্সিং করে নিব ব্যালেন্সিং করার নিয়ম কি ব্যালেন্সিং করার নিয়ম হচ্ছে আমার অ্যাকাউন্টিং পিরিয়ডের লাস্ট ডেটে গিয়ে আমি ব্যালেন্সিং করব হিসাব নিকাশ করব তাহলে এই যে দেখো ক্যাপিটাল অ্যাকাউন্টে আমার ক্রেডিট সাইডে হচ্ছে 41,000 ডেবিট সাইডে আর কোনো কিছু আসে নাই তাহলে ব্যালেন্স সিডি কত হবে ডেবিট সাইডে 41,000 41,000 যেহেতু ম্যাম কোনো ট্রানজাকশন আর হয়নি হ্যাঁ হ্যাঁ যেহেতু কোনো ট্রানজাকশন হয়নি এই 41,000 দেখো ব্যালেন্স সিডি হচ্ছে ডেবিট সাইডে তাহলে আমি এখানে আমি লিখি নাই তোমরা লিখো এটা তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে গিয়ে তারিখ লিখবা 1 ফেব্রুয়ারি 2010 পার্টিকুলার কলামে আবার লিখবে ব্যালেন্স বিডি 41,000 এই পার্টিকুলার কলামে ব্যালেন্স বিডি লিখবা এই দেখো ব্যালেন্স সিডি এখানে যেহেতু ডেবিট সাইডে আছে ব্যালেন্স বিডি হবে ক্রেডিট সাইডে আর ক্যাশ অ্যাকাউন্টে ব্যালেন্স সিডি ছিল কি ক্রেডিট সাইডে ব্যালেন্স বিডি আসছে ডেবিট সাইডে বুঝতে পেরেছো এটা আবার বললে ভালো হয় মিস ব্যাপারটা হচ্ছে সিডি বা ব্যালেন্স বিটির বিষয়ে আরেকবার একটু ক্লিয়ার করলে ভালো হয় ব্যালেন্স সিডি বিষয়টা হচ্ছে ম্যাডাম ক্যাশ থেকে ক্লিয়ার করেন ম্যাডাম আল্লাহ ক্যাশ থেকে কি ক্লিয়ার করব আচ্ছা দেখো নিয়ম হচ্ছে টি ফরম্যাটে অ্যাকাউন্টিং পিরিয়ডে লাস্ট ডেটে গিয়ে আমি ব্যালেন্সিং করব ব্যালেন্সিং মানে কি পার্থক্য কত বের করব ডেবিট এবং ক্রেডিটের মধ্যে তাহলে এখানে দেখো ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট সাইড বড় ক্রেডিট সাইড ছোট তাহলে ক্যাশের ক্রেডিট সাইডে আমি লিখব কি ব্যালেন্স সিডি ব্যালেন্স সিডি কোন সাইডে যাবে যে সাইডে কম তারিখ হবে শেষ তারিখ এখানে জানুয়ারি মাসের লাস্ট ডেট হচ্ছে 31 জানুয়ারি 2010 তাহলে লিখলাম তারিখ লিখলাম পার্টিকুলার কলামে লিখলাম ব্যালেন্স সিডি পার্থক্য হচ্ছে 4,000 মানে কি ক্রেডিট সাইডে 4,000 কম আছে আমার 28,000 হচ্ছে ইনকাম 24,000 হচ্ছে খরচ তাহলে ইনকাম এবং এক্সপেন্ডিচারের মধ্যে পার্থক্যটাই হচ্ছে ব্যালেন্স সিডি 4,000 তাহলে দেখো আমার জানুয়ারি মাসে যদি ক্যাশের 4,000 থাকে এই 4,000 নিয়ে আমি ফেব্রুয়ারি মাসে আবার বিজনেস শুরু করব বুঝতে পেরেছো এই জন্য পরবর্তী অ্যাকাউন্টিং পিরিয়ডের প্রথম তারিখ ফেব্রুয়ারি মাসের প্রথম তারিখে লিখলাম ব্যালেন্স বিডি এই যে ব্যালেন্স সিডি ছিল ক্রেডিট সাইডে ব্যালেন্স বিডি হবে ডেবিট সাইডে অপোজিট সাইডে আসবে বুঝছো ব্যালেন্স সিডি ছিল এখানে ক্রেডিট সাইডে তাহলে এখানে ব্যালেন্স বিডি আসবে কোন সাইডে ডেবিট সাইডে অ্যামাউন্ট কত 4,000 এই যে এখানে ব্যালেন্স সিডি ছিল 4,000 পরবর্তী মাসের প্রথম তারিখে এসে ব্যালেন্স বিডি হচ্ছে 4,000 এতটুকু ক্লিয়ার জি ম্যাডাম এখন ক্যাপিটাল অ্যাকাউন্টে আসো ক্যাপিটাল অ্যাকাউন্টে শুধু আমি আগের ব্যালেন্সটাই আনছি ট্রায়াল ব্যালেন্স ফিগার নো ট্রানজাকশন তাহলে ক্রেডিট অ্যামাউন্ট ছিল 41,000 ক্রেডিট ব্যালেন্স আর ডেবিট সাইডে ব্যালেন্স সিডি হচ্ছে 41,000 জানুয়ারি মাসের শেষ তারিখ 31 জানুয়ারি ব্যালেন্স সিডি 41,000 এই যে এখানে ব্যালেন্স সিডি ডেবিট সাইডে 41,000 লিখলাম এটা পরবর্তী মাসের প্রথম তারিখ জানুয়ারির পরের মাস কি ফেব্রুয়ারি
ফেব্রুয়ারি মাসের 1ম তারিখে তোমরা এখানে একটা লাইন লিখো, ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি লিখে 41,000 লিখতে হবে। বুঝতে পেরেছো? ম্যাম 2বার কেন আসছে এটা আবার? কোনটা? ম্যাম ফেব্রুয়ারি থেকে 1 তারিখ ওটা। 1 তারিখ। ধরো আমার ক্যাপিটাল 41,000 আছে, আমি পরবর্তী মাসে যখন বিজনেস শুরু করব এই ক্যাপিটালটা নিয়েই তো শুরু করব, তাই না? ইয়েস ম্যাম। এই জন্য এটা আমাকে আবার পরবর্তী মাসের হিসাবে নিয়ে যেতে হবে। ম্যাডাম এটা তো ডেবিট কি ডিফারেন্ট, তাহলে কেন পরবর্তী মাসে হবে? বুঝি নাই। ম্যাডাম এই আগের মানে ক্যাশ অ্যাকাউন্টে যেমন দেখলাম যে ডেবিটের ক্রেডিটের ডিফারেন্সটা যেটা 4,000, এটা পরবর্তী এই যে মান্থে আবার শুরু করছে। হ্যাঁ, ব্যালেন্স সিডি মানে হচ্ছে ডিফারেন্ট ফিগারটা, দুইটার মধ্যে ডিফারেন্স। আচ্ছা জি ম্যাডাম। ম্যাম আমি তো ওখানে ব্যালেন্স সিডি দিয়ে একবার দেখাইছি, আবার এখানে আবার 1 তারিখ মানে 2 মানে ফেব্রুয়ারির 1 তারিখ আবার ব্যালেন্স বিডি দিয়ে এখানে দেখাচ্ছে। কারণ হচ্ছে যে তুমি জানুয়ারি মাসের যে ক্যাপিটাল ব্যালেন্সটা আছে সেটা দিয়েই তো ফেব্রুয়ারি মাসে বিজনেস করবা, তাই না? ওটা কি ক্রেডিট অ্যাকাউন্ট থেকে শুরু হবে? হ্যাঁ ওটা কি ম্যাম ক্রেডিট থেকে শুরু হবে? অবশ্যই। এটা ব্যালেন্স সিডি কোন পাশে? ডেবিট পাশে না? ইয়েস ম্যাম। ব্যালেন্স বিডি আসবে ক্রেডিট পাশে, অপোজিটে। সিডি যে সাইডে থাকবে বিডি তার অপোজিট সাইডে যাবে। ওকে আমার ম্যাম। বিজনেস করার জন্য তো ক্যাপিটাল লাগবে, তাহলে ক্যাপিটাল আসবে কোথা থেকে? গত মাসে ব্যালেন্সটা নিয়ে আমি এই মাসে আবার বিজনেস করব, বুঝছো কিনা? ঠিক আছে ম্যাম। হুম। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে, আমি পরে বলতেছি। সেটা কি ক্রেডিটের জন্য আন্ডারলাইন করা হয়েছিল? না না, এখানে আমি একটা জিনিস দেখে এখানে আসলে অ্যাকচুয়াল ফরম্যাটটা আসে নাই। তোমাদেরকে আমি দেখাই। এই যে টোটাল ফিগারটা লিখলাম না এখানে, ডেবিট সাইড ক্রেডিট সাইডের টোটাল ফিগার কত? এই 28,000। টোটাল লিখার পরে দুইটা লাইন টেনে দিতে হবে, এটাকে বলা হয় অ্যাকাউন্ট ক্লোজ করা। এই যে 28,000 এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট ক্লোজ করা। বুঝতে পারছো? ম্যাম অ্যাকাউন্ট ক্লোজের জন্য 2টা লাইন দিতে হবে। অবশ্যই টোটাল ফিগারের নিচে দুইটা লাইন টেনে দিতে হবে। সিঙ্গেল লাইন কোনটা? এটা হচ্ছে যোগ করার জন্য একটা লাইন টানলাম। আর ম্যাম আমার ক্রেডিটে ম্যাম তাহলে ডাবল লাইন দুবার দিলাম কেন? এটা হচ্ছে আমার, মনে করে এখানে আমি সবগুলো অ্যাকাউন্ট লিখলাম, দেখতে পাচ্ছ? সবগুলো অ্যামাউন্ট লিখলাম। অ্যামাউন্ট লেখার পরে আমি এখানে লাইন টানলাম প্রথমে, সবগুলো যোগ বিয়োগ করার পরে টোটাল ফিগারটা লিখলাম। টোটাল ফিগার লিখে এভাবে ঠিক দুইটা লাইন টেনে দিব। এটাকে বলা হয় অ্যাকাউন্ট ক্লোজ করা। মানে জানুয়ারি মাসের হিসাব এখন শেষ, এখানে আর কোনো কিছু আসবে না। এরপর আমি যা লিখবো সব ফেব্রুয়ারি মাসের হিসাব। তোমরা দেখতে পাচ্ছ? ইয়েস ম্যাম। হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ? Yes, ma'am. এই দুইটা লাইন টেনে দেওয়া মানে হচ্ছে আমার জানুয়ারি মাসের হিসাব শেষ। এই দেখো তোমরা, ফেব্রুয়ারি মাসের হিসাব যেটা লিখছি এটা কিন্তু ডাবল লাইনের পরে লিখছি, তোমরা এটা ইগনোর করো। এই যে এখানে ডাবল লাইন দুইটা পড়ছে না, এটা ইগনোর করো। ওকে ম্যাম। হ্যাঁ, এই যে দেখো আমি ফেব্রুয়ারি মাসের যে ব্যালেন্স বিডি লিখছি এটা কিন্তু অ্যাকাউন্ট ক্লোজ করার পরে লিখছি, তার মানে এটা ফেব্রুয়ারি মাসের হিসাব। এটা আমি কিন্তু জানুয়ারিতে লিখি নাই, আলাদা তারিখ দিয়ে আলাদাভাবে লিখছি। ক্লিয়ার? আর ডান দিকে ডবল লাইন ইগনোর করব? হ্যাঁ, ডাবল লাইন বলতে এই যে পরেরটা ইগনোর করবা, এটা ঠিক আছে, প্রথমটা ঠিক আছে। ডাবল লাইন দুইবার পড়লো না? ইয়েস মিস। হ্যাঁ হ্যাঁ, শেষেরটা ইগনোর করবা। ম্যাম ব্যালেন্স সিডির নিচে একটা দাগ দেওয়ার কি কারণ? ওই ব্যালেন্স এর নিচে 31 এটা যোগ করার জন্য, মানে হচ্ছে এই সবগুলো ফিগার যোগ করে আমি 28,000 পাচ্ছি। এখানে একটা লাইন হবে, দাগ হবে, তোমরা লেখার সময় এগুলো ঠিক করে লিখবা।
এই যে ক্যাপিটালে দেখো দেখো ব্যালেন্স সিডি লেখার পরে এখানে 41,000 অ্যাকাউন্ট ক্লোজ করে দিলাম এবং পরবর্তী মাসের তার মানে ফেব্রুয়ারি মাসে গিয়ে লিখবো ব্যালেন্স বিডি, এখানে ক্যাপিটাল অ্যাকাউন্টে ব্যালেন্স বিডি লিখবা। অ্যাকাউন্ট রিসিভেবলে আসো। অ্যাকাউন্ট রিসিভেবলে ট্রায়াল ব্যালেন্স ফিগার কত ছিল দেখো, ডেবিট ব্যালেন্স ছিল ট্রায়াল ব্যালেন্সে একটা 15,000। দেখো 1/1/2010 জানুয়ারি 1 2010 ডেবিট ব্যালেন্স ছিল 15,000। এই যে দেখো ব্যালেন্স বিডি ডেবিট সাইডে 15,000। এরপরে তোমরা জার্নালে দেখো তোমরা খুঁজে পাও নাই কিছু, জার্নালে দেখো অ্যাকাউন্ট রিসিভেবল রিলেটেড কয়টা ট্রানজাকশন আছে দেখো জার্নালে। ম্যাম অ্যাকাউন্ট রিসিভেবল নাম্বার 4 আছে ম্যাম, তারপর ম্যাম নাম্বার 7 আছে, দুটো আছে। হ্যাঁ এই যে অ্যাকাউন্ট ওয়াইজ যখন করব তখন আমরা এভাবে খুঁজে বের করব, যেমন ধরো অ্যাকাউন্ট রিসিভেবল রিলেটেড আমার জার্নাল আছে দুইটা, 4 নাম্বার একটা 7 নাম্বার একটা দেখো। ইয়েস ম্যাম। তাহলে আমাদের দুইবার পোস্টিং দিতে হবে। প্রথমে 4 নাম্বারে আসো, জার্নাল কি ছিল? ম্যাম 4 নাম্বার ছিল ম্যাম জার্নাল অ্যাকাউন্টস, ম্যাম ক্যাশ হচ্ছে ম্যাম ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল যেহেতু ক্রেডিট, আমি লিখবো কি অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে কি লিখবো? ক্যাশ লিখবো ম্যাম। তোমাদের বাকিরা কই আছো? ইয়েস ম্যাম। শুনতে পাচ্ছো? জি ম্যাম। তাহলে দেখো অ্যাকাউন্ট রিসিভেবল যেহেতু ক্রেডিট, জার্নালে আমরা লিখবো অ্যাকাউন্ট রিসিভেবলের ক্রেডিট সাইডে অপোজিট অ্যাকাউন্ট ক্যাশ অ্যাকাউন্টের নাম লিখবো 14,000। দেখি রোল নাম্বার 69 বলো। রোল নাম্বার 69 আছো? জি ম্যাম। রোল নাম্বার 69 7 নাম্বারের জার্নালটা কি ছিল? হ্যালো। হ্যাঁ 7 নাম্বারের জার্নাল এন্ট্রি কি ছিল? ম্যাম বলতে পারতেছি না। কেন? তোমাদেরকে জার্নাল লিখালাম না রাফ আকারে? রাফ আকারে জার্নাল লিখালাম না? দেখি রোল নাম্বার 71 বলো 7 নাম্বারের জার্নাল কি? Repair service revenue credit, cash debit,
অ্যাকাউন্ট রিসিভেবল কি ডেবিট নাকি ক্রেডিট? ডেবিট মিস ডেবিট। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল যেহেতু ডেবিট, জার্নালে আমরা লেজারে এসে অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্টের ডেবিট সাইডে কি লিখব? সার্ভিস রেভিনিউ 9000। তাহলে এখন দেখো তোমরা লিখছো, এই দুইটা অ্যাকাউন্ট লিখছো? আমার মনে হচ্ছে তোমরা কেউ হাতে কলমে করছো না, কেন? করতেছি তো। আমি করতেছি। করতেছো? করলে বলো অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্টের কোন সাইডে বড়, ডেবিট সাইড না ক্রেডিট সাইড? ম্যাম এখানে ডেবিট সাইড বড় ম্যাম। ডেবিট সাইড বড়। ডেবিট সাইড বড়। তাহলে আমরা আগে ডেবিট সাইড যোগ করে লিখবো। ম্যাম ক্রেডিট তো কখনো বড় হতে পারবে না। না, অ্যাকাউন্ট রিসিভেবলে কখনো বড় হবে না। হ্যাঁ হ্যাঁ। ম্যাম তো আমরা অ্যাড করে পেলাম ম্যাম 24000। শোনো, আগে আমি ডেবিট সাইড যোগ করব। তাহলে ডেবিট সাইড যোগ করে কত পাচ্ছি এখানে? 24000। ঠিক আছে, তাহলে ক্রেডিটের সাথে পার্থক্য কত? 10,000। 10,000। তাহলে আমরা লিখবো কি, জানুয়ারির শেষ তারিখে গিয়ে লিখবো ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি কোন সাইডে আসবে? যে সাইডে কম ওই সাইডে আসবে, সমান করার জন্য 10,000। দেখো জানুয়ারির পরের মাসে গিয়ে, আচ্ছা এরপরে আমরা অ্যাকাউন্ট ক্লোজ করব। 24,000 ক্লোজ করে দিলাম, দেখো ডাবল লাইন দিয়ে। তারপরে আসো ফেব্রুয়ারির 1 তারিখে গিয়ে লিখলাম কি, এখানে যেটা ব্যালেন্স সিডি ছিল জানুয়ারি মাসের শেষ তারিখে, সেটা ফেব্রুয়ারির 1 তারিখে গিয়ে হবে কি ব্যালেন্স বিডি। ব্যালেন্স সিডি ছিল এখানে 10,000, ব্যালেন্স বিডি হবে 10,000। ক্লিয়ার? Yes ma'am. নেক্সট ওয়ান, পার্টস ইনভেন্টরি। তাহলে পার্টস ইনভেন্টরিতে দেখো আগে জার্নাল কি কি ছিল আমার পার্টস ইনভেন্টরি রিলেটেড। Balance BD, account payable, repair. দাঁড়াও আমি জিজ্ঞেস করি, তোমাদের অবস্থা তো সুবিধার না। দেখি রোল নাম্বার 111 বলো। রোল নাম্বার 111। শুনতে পাচ্ছ? কি নাম 111? তাসমিয়া ম্যাম আসলে ঢাকায় ম্যাম এই কালকে রাত থেকে কারেন্ট নেই ম্যাম, প্রচুর প্রবলেম হচ্ছে, চার্জ নাই ম্যাম। এখানে লগইন দেখা যাচ্ছে, তো লগইন করছে। তোমরা কি জয়েন করে হাওয়া হয়ে যাও? না ম্যাম নেটওয়ার্কটা ডিস্টার্ব দিচ্ছে গতকালকে থেকে। আচ্ছা, রোল নাম্বার 113 তুর্য আছো? ইয়েস মিস। দেখি বলো পার্টস ইনভেন্টরি রিলেটেড আমার এখানে। ম্যাম জানুয়ারি 2 তারিখে একটা আছে পার্টস ইনভেন্টরি ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আচ্ছা, তারপরে আর 6 এ আছে, 6 এ রিপেয়ার পার্টস এক্সপেন্স ডেবিট আর পার্টস ইনভেন্টরি ক্রেডিট। হ্যাঁ, আর ট্রায়াল ব্যালেন্সের একটা ফিগার আছে কিন্তু প্রথমে। আমরা ট্রায়াল প্রথমে ট্রায়াল ব্যালেন্সের ফিগার ডেবিট 13,000। হ্যাঁ, প্রথমে আমরা এটা ব্যালেন্স বিডি 1/1/2010, ব্যালেন্স বিডি 13,000।
বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, তাহলে দেখো প্রথমে ছিল 2 তারিখ, এটা আমার এখানে 1 তারিখ না 2 তারিখ হবে, এটা 2 তারিখ হবে। অ্যাকাউন্টস পেয়েবল দেখো, পার্টস ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট ছিল। জার্নালটা একটু দেখো সবাই। জার্নালে দেখো অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, পার্টস ইনভেন্টরি ডেবিট। আমি পার্টস ইনভেন্টরি অ্যাকাউন্টের ডেবিট সাইডে লিখবো অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে অ্যামাউন্ট হচ্ছে 4000। এরপরে 6 নম্বরে আসো, রিপেয়ার পার্টস এক্সপেন্স ডেবিট, পার্টস ইনভেন্টরি ক্রেডিট, ঠিক কি না? জি ম্যাম। রুল নাম্বার 14 বলো। মাইক্রোফোন অন করতে পারছিলাম না। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। মিস আমি আছি। তুমি আছো? রুল নাম্বার 114 বলো। জি ম্যাম, কি বলবো? 6 নম্বরে জার্নাল এন্ট্রি বলবা। 6 নম্বরের জার্নাল এন্ট্রি। ম্যাম এটা জার্নাল ডেবিট হবে। কি ডেবিট হবে? রিপেয়ার পার্টস এক্সপেন্স, এটা ডেবিট। হ্যাঁ, ক্রেডিট কি? আর ক্রেডিট হলো অ্যাকাউন্ট পেয়েবল। 6 নম্বরে কি বলছো তুমি? আবার দেখো। ম্যাম ক্যাশ হবে, ক্যাশ। কি জন্য ক্যাশ হবে? রিপেয়ার পার্টস ইনভেন্টরি। পার্টস ইনভেন্টরি ক্রেডিট, রিপেয়ার পার্টস এক্সপেন্স ডেবিট। এতদিন ধরে কি পড়াইলাম? এই একটা নিয়ে প্রবলেম নিয়ে 3টা ক্লাস নিচ্ছি আজকে পর্যন্ত, ঠিক কি না? রিপেয়ার পার্টস এক্সপেন্স ডেবিট, পার্টস ইনভেন্টরি ক্রেডিট। তাহলে আমি ক্রেডিট সাইডে লিখলাম কি? পার্টস ইনভেন্টরি। यस ম্যাম। তাহলে পার্টস ইনভেন্টরি যেহেতু লিখছি, দেখো ক্রেডিট 4000, পার্টস ইনভেন্টরি অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে লিখলাম 4000। এখন ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্সিং করো জানুয়ারির 31 তারিখে গিয়ে। কোন সাইড বড়? পার্টস ইনভেন্টরি ডেবিট বড় না ক্রেডিট বড়? ম্যাম ডেবিট বড়। ডেবিট বড়। তাহলে টোটালটা আগে লিখে ফেলো, 17000 লিখে দুই সাইডে লিখে ফেলবা, লিখে অ্যাকাউন্ট ক্লোজ করে দাও। এরপরে ব্যালেন্সিং ফিগারটাকে ব্যালেন্স সিডি দিয়ে লিখে দাও। লিখা শেষ? यस ম্যাম। ফেব্রুয়ারি মাসে এটা কি হবে? ব্যালেন্স বিডি যাবে ম্যাম। ফার্স্ট 10 এসবিডি 13000 ডেবিট ব্যালেন্স। ডেবিট সাইডে, ঠিক আছে? এখানে বাকি অ্যাকাউন্ট গুলো তোমরা নিজেরা করবা।
এই প্রবলেমটা শেষ করো, এরপরে বাকিটা তোমরা প্র্যাকটিস করতে পারো, নাও করতে পারো। ম্যাম এক্সামে তো দুইটার মধ্যে যে কোনো একটা করলেই হবে, যেটা আগে শিখাইছেন আর আজকে টি অ্যাকাউন্ট। বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, এক্সামে যে কোনো একটা করলেই হবে। এটা তো বলে দিবে না কি বলা থাকবে টিচার বা এরকম কিছু যদি বলা থাকে না তো না, এক্সামে কিছু বলা থাকবে না, এক্সামে কোনো কিছু বলা থাকবে না। ঠিক আছে তাহলে, ওকে ম্যাম। আমরা আজকে শেষ করি, পরবর্তী ক্লাসে আমরা নেক্সট চ্যাপ্টারে যাব। তবে এখানে আমি 4টা অ্যাকাউন্ট করছি, আরো 9টা অ্যাকাউন্ট আছে। এই 9টা অ্যাকাউন্ট তোমরা নিজেরা করবা, বুঝতে পারছো? ম্যাম টি অ্যাকাউন্ট পরীক্ষা আসবে? সবকিছু পরীক্ষায় আসলে শিখবা, নইলে শিখবা না, এটা কোনো কথা টি অ্যাকাউন্ট কঠিন এটা বেশি। আসলে না, টি পরীক্ষা না অ্যাকাউন্ট আসলে একটু ঝামেলা বেশি। কি দরকার ম্যাম? না, একটু ঝামেলা আছে, কিন্তু তার মানে এই নয় যে টোটালি স্কিপ করবা। তোমার বেসিক নলেজটা রাখো, বুঝতে পারছো? বেশি টাইম কনজিউম তুমি করে। যখন জবে যাবা, তাই আমি বললাম তো, তুমি পরীক্ষায় না করো, কিন্তু বাসায় একটাই একটা প্রবলেম বুঝে শুনে প্র্যাকটিস করো। কারণ আমি বলি, তুমি ফার্দার ধরো কোনো একটা কোম্পানির রিপোর্ট টি অ্যাকাউন্টে দেখলা, তখন বুঝতে পারবা না। তুমি অ্যাকাউন্টিং পড়ে গেছো কিন্তু লেজারে টি অ্যাকাউন্ট বুঝতে পারবা না, এটা আসলেই লজ্জাজনক। বুঝতে পেরেছো? লজ্জারাই তো করতে হবে তার মানে। এই একটা প্রবলেম তোমরা সুন্দর করে শেষ করো। কারণ যে বিশেষ করে তোমরা যখন কর্পোরেট জবে যাবা, প্রতিষ্ঠানের অ্যাকাউন্টিং রিপোর্ট গুলো যখন দেয়, ওরা দেখা যায় অনেক সময় টি অ্যাকাউন্ট ফলো করে, কেউ কেউ আবার স্টেটমেন্ট ফরম্যাট ফলো করে। তো তোমার যদি বেসিকটাই না থাকে, তাহলে তো তুমি বুঝতে পারবা না কি ইনফরমেশন এখানে দেওয়া আছে। আমার কথা বুঝছো? এই যে প্রবলেমটা তোমরা শেষ করো টি ফরম্যাটে, পরবর্তীগুলো তোমাদের ইচ্ছা মতো তোমরা করো। আর লেজারের জন্য আমি জার্নাল চ্যাপ্টার থেকে যতগুলো জার্নাল দিচ্ছি, প্রত্যেকটা লেজার অ্যাকাউন্ট তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা। ক্লিয়ার? যতগুলো জার্নাল দিচ্ছি, প্রত্যেকটা জার্নালের লেজার করবা, সাথে ইয়ার কোশ্চেন গুলো দেখবা যে কোন প্যাড নিয়ে আসবা। আমার কথা বুঝতে পারছো? ঠিক আছে তাহলে। ইয়েস ম্যাম। ম্যাম স্লাইডটা দিলে ভালো হবে একটু। দিয়ে দিব, আমি পুরো ডকুমেন্টটা দিয়ে দিব। থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। আল্লাহ হাফেজ। হ্যাঁ হ্যাঁ, যেহেতু তোমরা কি জয়েন করে হওয়া হয়ে